হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমাদের সকলের জন্য গতদিন আমি একটি নমুনা প্রশ্ন পোস্ট করেছিলাম। অষ্টম শ্রেণী বাংলা প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি এই টপিকটার উপরে আমরা একটা নমুনা প্রশ্ন দিয়েছিলাম। তো আজকে তোমাদেরকে আমি সেই প্রশ্নটা একটু সলভ করে দিব, শুধু প্রশ্ন না উত্তরগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, প্রথমে আমাদের এমসিকিউ ছিল 5টা। এই 5টার জন্য আমাকে প্রতিটার জন্য 1 মার্ক করে থাকবে। তো আমি একটু দেখি প্রশ্নগুলো কি ছিল এবং উত্তরগুলো কি হবে। যোগাযোগের ক্ষেত্রে বাংলা ভাষায় কয় ধরনের সর্বনাম ব্যবহার করা হয়? আমরা কিন্তু বইয়ে পড়েছি আমাদের মোট 3 ধরনের সর্বনাম সম্পর্কে আমরা জানি। এক্ষেত্রে সাধারণ সর্বনাম, মানি সর্বনাম এবং ঘনিষ্ঠ সর্বনাম, এই 3টা সর্বনাম কিন্তু আমাদের জন্য থাকে। দেখো এখানে 3 নাম্বার প্রশ্ন কিন্তু এরকম 3টা সর্বনামের নামই এখানে দেওয়া ছিল। তো আমি উত্তরটা জানি, উত্তরটা হচ্ছে এই যে তিনটি সর্বনাম হচ্ছে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে তোমার সঠিক উত্তর। এবার আমি একটু পরেরটায় যাই। যোগাযোগের ক্ষেত্রে বিবেচনা করতে হবে কি, মানে আমি যখন কারোর সাথে যোগাযোগ করি তখন আমাকে কি বিবেচনা করতে হবে? এখানে আমাকে সবসময় মনে রাখতে হবে এই বিবেচনার বিষয়গুলো সবসময় বিভিন্ন রকম হতে পারে। যেমন তুমি কি প্রাসঙ্গিক কথা বলছো, এটাও কি বিবেচনা করতে হবে? হ্যাঁ, প্রাসঙ্গিকতা বিবেচনা করতে হবে। অর্থাৎ কেউ যদি ফুটবল নিয়ে কথা বলে, তোমাকে ফুটবল নিয়ে কথা বলতে হবে। তুমি সেখানে গিয়ে তোমার বাসার বিড়ালের কথা তুমি বলতে পারবে না। সো প্রাসঙ্গিকতা গুরুত্বপূর্ণ। পরিস্থিতি, হ্যাঁ পরিস্থিতিও গুরুত্বপূর্ণ। কেউ যদি অনেক দুঃখে থাকে তার মধ্যে তুমি কোনো সুখের কথা বলতে পারবে না, তাই না? তো পরিস্থিতি তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সর্বনাম, সর্বনাম বলতে এই যে মানি সর্বনাম আমরা ব্যবহার করি, ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করি। তো আমি যদি শিক্ষকের সাথে কথা বলি তাহলে অবশ্যই আমাকে মানি সর্বনাম ব্যবহার করতে হবে, আপনি করে কথা বলতে হবে। বন্ধু হলে আমি তুই করে কথা বলতে পারবো। সুতরাং এই 3টাই এখানে উত্তর হবে। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো। তো এটা কিন্তু আমরা বুঝে ফেললাম। এবার একটু দেখি 3 নম্বর প্রশ্ন কি আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি কি চা খাবেন? এই বাক্যে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়ারূপ সম্পর্কে আমাদেরকে জানতে চেয়েছে। সর্বনাম এবং ক্রিয়ারূপ কোনটা আসলে? তো এখানে আছে আপনি আছে এবং খাবেন আছে। খাবেনটা হচ্ছে ক্রিয়ারূপ এবং আপনিটা হচ্ছে আমার সর্বনাম। আমি দেখতে পাচ্ছি আপনিটা হচ্ছে, যেহেতু আপনি বলি আমরা হচ্ছে মানি লোকদেরকে, সুতরাং এটা একটা মানি সর্বনাম। প্রথমটা মানি সর্বনাম এবং দ্বিতীয়টা খাবেন আছে, যেহেতু এটাও একটা মানি সর্বনাম, কারণ এখানে লাস্টে আমরা আপনি করে বলছি। তো এই জন্য এটা দুইটাই মানি হবে। সুতরাং এই তোমার খ নাম্বারটা হবে হচ্ছে তোমার সঠিক উত্তর। 4 নাম্বার হচ্ছে, রূপকথার গল্প বলতে গিয়ে কে হঠাৎ করে জয় বাংলা রেডিওর কথা বলে ফেলেন? তো এখানে মূলত এটা একটা গল্প থেকে নেওয়া হয়েছে, অপারেশন কদমতলী এই লেখা থেকে নেওয়া হয়েছে। এই লেখায় মূলত দাদি হচ্ছে তোমার ঘটনা বলে। সো এই ঘটনা দাদি যেহেতু বলে, সুতরাং রেডিওর কথাও দাদি বলেছেন। তো এটা কিন্তু আমরা গল্প থেকে পড়ে জানতে পারি। 5 নাম্বার হচ্ছে, অপারেশন কদমতলীর লেখক রাবেয়া খাতুন মূলত কি ছিলেন? তো এটাও আমরা মোটামুটি জানি। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। অপারেশন কদমতলীর লেখক রাবেয়া খাতুন একজন কথা সাহিত্যিক ছিলেন, ঠিক আছে? তিনি চিত্রকার ছিলেন না বা গায়ক ছিলেন না, তিনি ছিলেন কথা সাহিত্যিক। তো এমসিকিউ আমাদের হয়ে গেল। এবার আমরা যাবো আমাদের এক কথায় উত্তরে, দেখি এগুলো পারা যায় কিনা। প্রথমটা হচ্ছে, অপারেশন কদমতলী কে লিখেছেন? আমরা কিন্তু একটু আগে পড়ে আসলাম যে এটা রাবেয়া খাতুন লিখেছে, যে তার নাম দেওয়া আছে। তো এই রাবেয়া খাতুনের নাম আমরা এখানে লিখে দিব। তো প্রথমটা আমরা মোটামুটি সলভ করে ফেললাম। এবার হচ্ছে দ্বিতীয়টা, অপারেশন কদমতলী গল্পটি কোন প্রেক্ষাপটে লেখা? তো এটা মূলত অপারেশন কদমতলী, অপারেশন মানে তো আমরা বুঝতেছি যে একটা বিশেষ অভিযান, তাই না? তো এটা মূলত আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা ঘটনা বা গল্প, যেটাকে আমরা বলতে পারি যে অপারেশন কদমতলী মূলত 1971 সালও লিখতে পারো অথবা তুমি মুক্তিযুদ্ধও লিখতে পারো। 3 নাম্বার হচ্ছে, অপারেশন কদমতলী গল্পের প্রধান চরিত্র কে? এটার প্রধান চরিত্র হচ্ছে চন্দন। এটাও তোমরা যদি গল্পটা পড়ো তাহলে তোমাদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে। দাদি গল্পটি বলেছে, কিন্তু তারপরেও গল্পের প্রধান চরিত্র হচ্ছে তোমার চন্দন, ঠিক আছে? তো এরপর আমরা চলে যাই, চম্পক দল কি? চম্পক দল মূলত আমরা যদি একটু দেখি, চম্পক দল এটা মূলত রূপকথার একটা চরিত্র, যে চরিত্র নাম এখানে বলা হয়েছে। আমাকে জিজ্ঞেস করেছে চম্পক দল কি, তো আমরা এটা কিন্তু চাইলে লিখে দিব যে চম্পক দল হচ্ছে একটি রূপকথার চরিত্র। তো এই 4 নাম্বারটা আমরা মোটামুটি পারলাম। 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে, আপনি কোন সর্বনাম? খুবই সহজ। আপনি হচ্ছে একটি মানি সর্বনাম, যেহেতু আমরা যেহেতু সম্মানীয় ব্যক্তিকে আপনি ব্যবহার করে দেখে থাকি বা বলে থাকি, সুতরাং এটি একটি মানি সর্বনাম। তো এবারে আমরা পরবর্তী প্রশ্নগুলোতে চলে যাব। তো আমাদের এক কথায় উত্তরের পর আমাদের আছে হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেখানে তোমাকে 2 মার্ক করে দেওয়া হবে 5টা প্রশ্ন উত্তরের জন্য। এখানে যদি 7টা প্রশ্ন দেওয়া আছে, আমরা 7টা প্রশ্নের উত্তর একটু দেখার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটা আমরা যদি একটু দেখি, এখানে লেখা আছে কার্যকর যোগাযোগের উপায় কয়টি ও কি কি? তো এই যে 7টা প্রশ্ন আছে, আমি তোমাদের জন্য খাতায় আমি তোমাদের জন্য 7টা প্রশ্নের উত্তর একটু লিখে রেখেছি। চলো এই 7টা প্রশ্নের উত্তর আমরা সরাসরি ওখান থেকে দেখে নিই। তো দেখো, আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে এসেছি। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল, কার্যকর যোগাযোগের উপায় কয়টি ও কি কি? আমরা জানি কার্যকর যোগাযোগের উপায় 2টি। একটা হচ্ছে আমরা লিখিত বা মৌখিকভাবে যে কথা বলি বা মনের ভাব প্রকাশ করি সেটা, এবং দ্বিতীয়টা হচ্ছে অভাষিক যোগাযোগ, যেটা আমরা মুখের এক্সপ্রেশন দিয়ে, আমাদের মুখভঙ্গি দিয়ে, মুখের ভাব দিয়ে যেটা প্রকাশ করি সেটাকে বোঝানো হয়। তো আমরা 2টি নাম এখানে লিখে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন, যোগাযোগের ক্ষেত্রে ভাষিক ও অভাষিক উপায় বলতে কি বোঝায়? তো ভাষিক যোগাযোগ বলতে আমরা সবাই জানি ভাষিক যোগাযোগ মূলত মৌখিক ও লিখিত ভাষার মাধ্যমে তথ্য আদান প্রদান করা। অন্যদিকে অভাষিক যোগাযোগ
যোগাযোগে আমরা শরীরের ভাষা, মুখের ভাব, চোখের নজর ইত্যাদির মাধ্যমে আমাদের অনুভূতি ও মতামত প্রকাশ করে থাকি। অভাষিক যোগাযোগ প্রায়শই ভাষার চেয়ে বেশি প্রভাবশালী হতে পারে, অর্থাৎ তোমার এক্সপ্রেশন তোমার কথার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ এটি তোমার সরাসরি তোমার অনুভূতিকে প্রকাশ করে থাকে। তো এইটুকু লিখলে মোটামুটি তুমি 2 এ 2 পেয়ে যাবে। তো এই প্রশ্নটার উত্তর এইটুকুই। 3 নম্বর প্রশ্ন আমাকে ব্যক্তিগত ও আনুষ্ঠানিক যোগাযোগের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। তো এখানে তোমরা যেটা করবা, আমি প্রথমটা লিখে দিয়েছি, সেটা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ মূলত আমরা যখন করি তখন ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে আমরা করি এবং অনানুষ্ঠানিক ভাবে কথা বলার চেষ্টা করি। অর্থাৎ তুমি তোমার বাবা মার সাথে যখন কথা বলো তখন তুমি তাদেরকে মানে ইনফর্মাল কথাবার্তা বলতে পারো, মানে যেটাই তোমার মনে হয় তুমি বলতে পারো, পার্সোনাল কথাবার্তা আমরা বলতে পারি এবং সহজ ভাষায় কথা বলি, বেশি কঠিন ভাষায় কথা বলি না এবং স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলতে পারি, অর্থাৎ তুমি মন খুলে কথা বলতে পারো। তো এভাবে তুমি হচ্ছে ব্যক্তিগত ভাবে কথা বলো। অন্যদিকে আনুষ্ঠানিক যোগাযোগগুলোতে আমাদের কিন্তু অনেক বেশি প্রাতিষ্ঠানিক কথা বলতে হয়, অর্থাৎ সম্মান প্রদর্শন করে কথা বলতে হয়, আপনি করে কথা বলতে হয়। আমি যখন টিচারের সাথে কথা বলি তখন টিচারের সাথে আমি অনেক সুন্দর করে সর্বনামগুলো বুঝে শুনে ব্যবহার করি, শব্দগুলো একটু সুন্দর করে ব্যবহার করার চেষ্টা করি। এটা হচ্ছে পার্থক্য। 4 নম্বর প্রশ্ন যদি আমরা একটু দেখি, 4 নম্বর প্রশ্নে আছে অপারেশন কদমতলী গল্পে পাখির ডাক কেন আনন্দের নয়। পাখির ডাক কেন আনন্দের নয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপারেশন কদমতলী থেকে নেওয়া হয়েছে, যেখানে পাখির ডাককে আনন্দের মনে হয় না। কেন মনে হয় না, তোমার প্রশ্ন আসতে পারে। পাখির ডাক সাধারণত মানুষের মন ভালো করে দেয়, এখানে ডাকটা লেখা নেই। তো পাখির ডাক মূলত মানুষের মন ভালো করে দেয়, কিন্তু অপারেশন কদমতলী গল্পে পাখির ডাক আনন্দের নয়। কারণ অপারেশন কদমতলী গল্পে বোমা গুলির শব্দে পাখিগুলো আতঙ্কিত হয়ে ডাকাডাকি চেঁচামেচি শুরু করে। তার মানে পাখিগুলো যে ডাকছে তারা কিন্তু মূলত খুব আতঙ্কে ডাকছে, গোলাগুলির শব্দে বা বোমার শব্দে তারা কিন্তু ডাকছে। তাই পাখির ডাক শুনলেই মনে হয় শত্রুরা গুলি ছুটছে বা বোমা মারছে, অর্থাৎ কোথাও হয়তো মানুষ মারা যাচ্ছে। কাজেই পাখির ডাক শুনলে এজন্য মানুষের ভালো লাগতো না, মানুষ আরো আতঙ্কিত হয়ে ওঠে এবং এ কারণেই মূলত পাখির ডাককে আনন্দের নয় বলে চিহ্নিত করা হয়েছে। তো এতটুকু যদি তুমি বুঝিয়ে লিখতে পারো তাহলে কিন্তু তুমি পেয়ে যেতে পারো 2 মার্ক। 5 নম্বর প্রশ্ন, যোগাযোগের প্রাসঙ্গিকতা বলতে কি বোঝায়। প্রাসঙ্গিকতা মানে হচ্ছে তোমার প্রসঙ্গের সাথে মিল, অর্থাৎ তুমি যে বিষয়ে আমি কথা বলছি তুমি আমার সাথে ওই বিষয়ে এসে কথা বলবা। যে বিষয়টি নিয়ে পারস্পরিক যোগাযোগ স্থাপিত হয় সেটির মধ্যে অন্য কোনো বিষয় বা প্রসঙ্গ না নাই হলো প্রাসঙ্গিক যোগাযোগ। অর্থাৎ তোমার সাথে আমি যে বিষয়ে কথা বলতেছি তুমি অন্য কোনো বিষয় আনবা না। কোনো কিছু নিয়ে কথা বলার সময় সেই বিষয়টির দিকেই বিশেষভাবে নজর দিতে হয়, আর বিষয়ের মধ্য থেকে কথা বলা হলো প্রাসঙ্গিক কথা। প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করতে পারা একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা। 2 বা ততোধিক ব্যক্তির আলোচনায় বক্তা ও শ্রোতাকে প্রসঙ্গের মধ্যে থাকতে হয়, অর্থাৎ 2 জন বা 4 জন মিলে যখন তোমরা কথা বলো তখন কিন্তু তোমাদেরকে এই প্রসঙ্গের মধ্য থেকে আলোচনা করতে হয়, অন্যথায় যোগাযোগের উদ্দেশ্য মূলত বিফলে চলে যায়। এখানে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জানতে পারলাম। তো এই জন্য প্রসঙ্গে বা প্রাসঙ্গিকতা আমাদের থাকতে হবে এবং এটিকেই মূলত প্রাসঙ্গিকতা বলে চিহ্নিত করা হয়। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভাষার সম্পর্ক বিবেচনায় সর্বনাম কত প্রকার ও কি কি। এটা কিন্তু আমরা জানি, যোগ্যতার ক্ষেত্রে আমরা দেখেছি সাধারণ সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম এবং মানি সর্বনামের কথা। তো এই 3টা যদি তুমি লিখে দাও তুমি পেয়ে যেতে পারো 2 মার্ক। এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে অধ্যায় থেকে। মানি ও ঘনিষ্ঠ সর্বনামের 2টি করে উদাহরণ দাও। সো এখানে খুব ইজি, যেহেতু মানি মানে হচ্ছে সম্মানীয় ব্যক্তি আপনি, আপনি কেমন আছেন, এবং হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক, এই 2টাই কিন্তু আমরা তোমার উদাহরণ হিসেবে চিহ্নিত করতে পারি, যেখানে আমরা আপনি ব্যবহার করেছি। এই যে দেখো এখানে কিন্তু আমি আপনি ব্যবহার করেছি। এই আপনি ব্যবহার করাটা হচ্ছে মানি সর্বনামের উদাহরণ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। আবার দেখো ঘনিষ্ঠ বলেছে, এই জন্য আমি কিন্তু এই যে তুই প্রিয় বন্ধু, তুই আমার প্রিয় বন্ধু, কাউকে সে বলছে, এটা কিন্তু আমরা মার্ক করে দিলাম। এবং চলো খেলতে যাই বা চল খেলতে যাই, এটা কিন্তু চল খেলতে যাই, এটা কিন্তু তোমার অবশ্যই একটি ঘনিষ্ঠ সর্বনামের উদাহরণ। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু শেষ হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু রচনামূলক প্রশ্নগুলো কিন্তু শুরু হয়ে যাবে, এবং এই রচনামূলক প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ, কারণ 5 মার্ক থাকবে। এখানে আমরা 2টি প্রশ্ন দিয়েছি, এই 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে একটু পারতে হবে। বাইরে জরুরি অবস্থা অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে। অপারেশন কদমতলী গল্পের মূল বিষয়বস্তু আলোচনা করো। তো চলো এই 2টি প্রশ্নের উত্তর আমি আগের বারের মতো লিখে ফেলেছি, তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। এখানে দেখো প্রেক্ষাপট নির্ভর প্রশ্নের প্রথম প্রশ্নটা ছিল বাইরে জরুরি অবস্থা অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে। এখানে মূলত অপারেশন কদমতলীর এটা একটা ঘটনা। তো এখানে কি বোঝানো হয়েছে চলো আমরা একটু উত্তরটা পড়ে দেখি। বাইরে জরুরি অবস্থা অন্ধকার বলতে মুক্তিযুদ্ধকালীন সময়ে বাইরের থমথমে পরিবেশকে বোঝানো হয়েছে। বাইরের থমথমে পরিবেশকে এখানে কিন্তু বোঝানো হয়েছে। তো এবার কিন্তু আমরা এটাকে মার্ক করে দিলাম। এবার আসো সে কি বলছে। মুক্তিযুদ্ধের সময় একটি ভয়াবহ জরুরি অবস্থা বিদ্যমান ছিল। আমরা জানি মুক্তিযুদ্ধের সময় অসংখ্য ঘটনা ঘটেছে, চারিদিকে হানাহানির ঘটনা চলমান থাকায় মানুষ অনেক বেশি আতঙ্কিত ছিল। তো মানুষ যেহেতু অনেক বেশি আতঙ্কিত ছিল, এ কারণে বাইরে মানুষের চলাচল ছিল সীমিত। এমন সময়ে মূলত সাধারণ মানুষ ঘরে আত্মগোপন করে থাকে, অর্থাৎ যখন অনেক বেশি আতঙ্ক থাকে তখন তো মানুষ আত্মগোপন করে থাকে, একজন অন্যজনের সাথে ফিস ফিস করে কথা বলে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এমনই একটি আতঙ্ক তৈরি হয়েছিল যখন নিরীহ মানুষ নিজেদের জীবন নিয়ে শঙ্কায় ছিল। একটি জরুরি অবস্থা তৈরি করে খান সেনারা তাদের বুট দিয়ে জোরালো শব্দ করে
টহল দিত এবং মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করত। এছাড়াও যখন তখন নিরীহ বাঙালি পুরুষ মহিলাকে তুলে নিয়ে হত্যা করা হতো। এমনই ভয়ঙ্কর ও আতঙ্কের একটি পরিবেশকে নির্দেশ করে মূলত বলা হয়েছে বাইরে জরুরি অবস্থা, অন্ধকার। তাহলে এখানে কিন্তু আমরা বুঝলাম মূলত পুরো প্রশ্নটায় মুক্তিযুদ্ধের যে ঘটনা, এই ঘটনাটিকে থমথম একটি পরিবেশ, একটি আতঙ্কের সাথে তুলনা করে বলা হয়েছে বাইরে জরুরি অবস্থা, অন্ধকার। দ্বিতীয় প্রশ্ন আমাদের যেটি ছিল সেটি হচ্ছে অপারেশন কদমতলী গল্পের মূল বিষয়বস্তু। সেটি হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে আমি লিখে দিয়েছি। অপারেশন কদমতলী গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। এই গল্পটি মূলত গেরিলা বাহিনীর কৌশলকে কেন্দ্র করে রচিত। গল্পটি মুক্তিযোদ্ধাদের নিজস্ব কৌশল, দেশপ্রেম এবং বলিদানের গল্পকে কেন্দ্র করে রচিত হয়েছে। তো এখানে অনেকগুলো বিষয় কিন্তু উঠে এসেছে। মুক্তিযোদ্ধারা কিভাবে ছোট ছোট দলে ভাগ হয়ে পাকিস্তানি সেনাদের উপর অচেনা আক্রমণ চালিয়েছিল, কিভাবে তারা নিজেদেরকে লুকিয়ে রেখেছিল এবং কিভাবে শত্রুকে বিভ্রান্ত করেছিল, সেসব বিস্তারিতভাবে কিন্তু বর্ণনা করা হয়েছে। গল্পটিতে মুক্তিযোদ্ধাদের দৈনন্দিন জীবন, তাদের বিভিন্ন কষ্ট, তাদের স্বপ্ন এবং তাদের পরিবারের সাথে সম্পর্কের কথাও কিন্তু তুলে ধরা হয়েছে। তারা কিভাবে ক্ষুধা, তৃষ্ণা এবং নিরাপত্তাহীনতার মধ্যে লড়াই করেছিল, সেসব বিষয়ে গল্পে উঠে এসেছে। জনগণের সমর্থন ছাড়া মুক্তিযুদ্ধ অসম্ভব ছিল। সো এই যে বিষয়টা, আমি কিন্তু পুরো অ্যান্সারটাই কিন্তু এখানে দেওয়া আছে, বাট মূলত তোমরা এটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে এটা পুরোপুরি লিখে ফেলতে পারো চাইলে। বাট মূলত কনসেপ্টটা হচ্ছে অপারেশন কদমতলীর মূল বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক মানুষের বিভিন্ন গল্প, বিভিন্ন ঘটনা, তাদের বিভিন্ন ধরনের খাওয়ার অবস্থা, তাদের নিরাপত্তাহীনতার অবস্থা, তাদের দৈনন্দিন জীবন, তাদের কষ্ট, এখানে লেখা আছে দেখো, দৈনন্দিন জীবন, কষ্ট, তাদের স্বপ্ন ইত্যাদি পরিবারের বিষয়গুলো কিন্তু উঠে এসেছে এখানে। তো রচনামূলক প্রশ্ন শেষ হয়ে গেলে আমরা চলে যাবো সরাসরি রচনামূলক প্রশ্নে, যেখানে একটা সৃজনশীল থাকবে। তো একটা সৃজনশীল এখানে দেওয়া আছে দেখো, এটা আমি তোমাদেরকে একটু সমাধান করে দেই। প্রেক্ষাপট দিয়েছে একটা, পরীক্ষা শেষে 3 বন্ধু কথা বলতেছে, রফিক, শফিক এবং হাসান। তো এখানে দেখি, রফিক বলতেছে আজ বাংলা পরীক্ষা কেমন হয়েছে তোমার, মানে একটা প্রশ্ন করেছে। শফিক বলতেছে ভালো হয়েছে, তোমার কেমন হয়েছে? ভালো। পরীক্ষার প্রশ্ন বেশ জটিল হয়েছে, আমি কিছুটা চিন্তিত। এর মধ্যে হাসান এসে বলতেছে আজকে আমার বাসায় একটা নতুন গাছ আনা হয়েছে, অনেক সুন্দর। তো ওকে কেউ পাত্তা দিল না। এরপর রফিক বলল আচ্ছা যাই, পড়তে বসতে হবে, কাল আবার একটা পরীক্ষা আছে। তো এখানে একটা লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটা কিন্তু মূলত অপ্রাসঙ্গিক। তো এই অপ্রাসঙ্গিক লাইনটাকে নিয়েই মনে হয় আমাদের এই প্রশ্নটা ছিল। এখানে দেখো প্রশ্নের ক নাম্বার উদ্দীপকে কি বলেছে, উদ্দীপকের আলোচনায় কে অপ্রাসঙ্গিক কথা বলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাসান কিন্তু তোমার অপ্রাসঙ্গিক কথা কিন্তু হাসান বলেছে, কারণ আজকে আমার বাসায় নতুন একটা গাছ আনা হয়েছে, এটা কিন্তু এখানে কনটেক্সট ছিল না, কনটেক্সট ছিল হচ্ছে তারা পরীক্ষা নিয়ে কথা বলছিল। সুতরাং হাসানের অপ্রাসঙ্গিক কথা তোমরা লিখে দিতে পারো। আলোচনায় প্রাসঙ্গিকতার গুরুত্ব আলোচনা করো। একটু আগে কিন্তু তোমাদের এই প্রশ্নে যোগাযোগের প্রাসঙ্গিকতা বলতে কি বোঝায় সেখানে কিন্তু আমরা অনেক গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। তোমরা এই প্রশ্নটির উত্তরটি সৃজনশীলে কিন্তু তোমরা চাইলে একটু সুন্দর করে, আর একটু বড় করে, হয়তো আর একটু সুন্দর ওয়ার্ডিং দিয়ে তোমরা চাইলে লিখে ফেলতে পারো। দ্বিতীয় প্রশ্ন ছিল উপরের আলোচনায় কোন সর্বনাম ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে বন্ধুদের কথা হয়েছে, সুতরাং এখানে আমরা কি বলতে পারি, এখানে মূলত কিন্তু তুই তুকারি করে তারা কথা বলছে, তুই করে কথা বলেছে না, তুমি করে এখানে কথা বলা হয়েছে। তো এখানে তোমরা সাধারণ সর্বনামের কথা বলতে পারো, যেটি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এবং তোমরা সম্পর্ক বিবেচনায় এই যে সর্বনাম কত প্রকার ও কি কি, ক্রিয়াপদ কত প্রকার ও কি কি, 3টি করে আমরা পড়েছিলাম। তো এটাও কিন্তু তোমরা চাইলে এখানে লিখে দিতে পারো। এই প্রশ্ন কিন্তু আমরা কিন্তু উপরে লিখে এসেছি। যেমন এটা কোথায় লিখে এসেছি, এই যে সংক্ষিপ্ত প্রশ্নে দেখো, সংক্ষিপ্ত প্রশ্নে এই যে 6 নম্বর প্রশ্নে সর্বনাম কত প্রকার, একইভাবে কিন্তু আমরা সেম প্রশ্নের উত্তরটা এখানে আমাদের সৃজনশীলে কিন্তু লিখে দিব। তো এটি ছিল তোমাদের আজকের মতো আমার প্রশ্নের সমাধান। আমি যথেষ্ট চেষ্টা করেছি আমার জায়গা থেকে দেওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন এবং সলিউশনের অপেক্ষায় থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সেই পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো। এবং প্রশ্ন যদি তোমরা ডাউনলোড করতে চাও, তোমাদের প্রত্যেকটা পোস্টের নিচে কমেন্টে লিঙ্ক দেওয়া থাকে, এরকম আরো অনেক প্রশ্ন পেয়ে যাবে। প্র্যাকটিস করবে, অনেক অনেক ভালো করবে। শুভকামনা।